নমস্কার বন্ধুরা, আবার গল্পচ্ছলে ইতিহাস, গল্পচ্ছলে ভারতের স্বাধীনতা সংগ্রাম এই যে পর্বটা আমি রান করছি সেখানে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। আমি পরবর্তী ভিডিও নিয়ে আসলাম। অলরেডি আমরা অনেকগুলো ভিডিও তার দুটো দুটো পার্টে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 1 পার্ট 2 করে করে কভার আপ করছি স্পেকট্রাম পাবলিকেশনের মডার্ন ইন্ডিয়া রাজীব আহিরের বই থেকে, এবং যেখানে আমরা চ্যাপ্টার 12 চ্যাপ্টার 13 অলরেডি কভার করেছি। এখন আজকে আমরা চ্যাপ্টার 14 কভার করছি, যার পার্ট 1 অলরেডি আপনারা দেখেছেন। এখন আমরা নিয়ে এসেছি পার্ট 2 ভিডিও। তা ব্যাকগ্রাউন্ডে আমি আর যাচ্ছি না। আজকের টপিক ছিল মানে চ্যাপ্টার 14-এর যেটা টপিক সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড ন্যাশনালাইজড রেসপন্স, প্রথম বিশ্বযুদ্ধ এবং এই বিশ্বযুদ্ধে জাতীয়তাবাদী যে আন্দোলন তার রেসপন্স কী ছিল ভারতে। তা সেখানে আমি পার্ট 1-এ অনেকটা বলেছি যে কিভাবে মডারেটস, এক্সট্রিমিস্ট আর রেভলিউশনারিরা এই সময় কাজ করেছিল, কি হয়েছিল তাদের ফেট, কিভাবে হোম রুল লীগ আসলো। এখানে পার্ট 1-এর মেন টপিকটাই ছিল হোম রুল লীগ মুভমেন্ট। সেখানে তিলক কি করেছিলেন, অ্যানি বেসান্ত কি করেছিলেন, কেন হোম রুল লীগ মুভমেন্ট ফেডেড আউট হয়ে গেল, কি কারণে, এবং তাদের এজেন্ডা কী ছিল, কি কি কাজ তারা করেছিলেন, কিভাবে তারা সাকসেস পেয়েছিলেন এবং তার ফলশ্রুতিতে কি কি ঘটনা ঘটেছিল। এবার আমরা যেটা আলোচনা করব, যে আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে হোম রুল লীগ মুভমেন্ট বা হোম রুল মুভমেন্ট কেন ফেডেড আউট হয়ে গেছিল বাই 1919 সালের মধ্যে। এবার আমরা যেটা আলোচনা করব যে হোম রুল মুভমেন্ট কি কি দিয়েছিল ভারতীয় স্বাধীনতা সংগ্রামকে, ভারতের স্বাধীনতা সংগ্রামের গতিকে বজায় রাখার জন্য কি কি দিয়েছিল। ভারতের স্বাধীনতা সংগ্রামের গতিকে বজায় রাখার জন্য হোম রুল লীগ মুভমেন্ট যেটা দিয়েছিল সেটা মেন হচ্ছে গিয়ে, একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নিন গল্পচ্ছলে। মেন হচ্ছে গিয়ে আমরা যদি 1916-17 সাল অবধি দেখি তাহলে কিন্তু ভারতের জাতীয় কংগ্রেস মডারেটসদের অধীনে, কারণ 1907-এ সুরাট স্প্লিট হয়ে যাচ্ছে, সেরকম একটা কিছুই দিতে পারেনি তারা। একটা যদিও 1885 থেকে বা 19 শতাব্দীর থেকে তারা অনেকটা ভাইব্রেন্ট ছিল, মানে একটু বেশি তারা কিছু ডিম্যান্ড করেছিল, কিন্তু তারা মেনলি ছিল ইনঅ্যাক্টিভ, ফ্ল্যাসিড। তারা সেরকম একটা কিছু কিন্তু ভারতের রাজনৈতিক ইতিহাসে বা রাজনৈতিক জীবনে কন্ট্রিবিউট করতে পারেনি। তারা না মাস মুভমেন্ট সেরকমভাবে জাগাতে পেরেছে। তাদের এই সময়টাকে মানে 1900 থেকে, যদি আমরা 1885 থেকে 1900 এই সময়টাকে আমরা একটা প্রিফেস রাখি কংগ্রেসের, যেটা অবশ্যই একটা ইনঅ্যাক্টিভ ফেজ ছিল কিন্তু একটা প্রিপারেটরি ফেজ ছিল। 1900 থেকে 1905-06 অবধি যত অবধি এক্সট্রিমিস্টরা যুক্ত ছিলেন সেই ফেজটাকে কিন্তু আমরা র্যাদার একটা মোটাইল ফেজ হিসাবে বলতে পারি, গণ্য করতে পারি, মানে একটি গতীয় ফেজ, এবং যার ফলশ্রুতি হিসাবে কিন্তু আমরা বেঙ্গল অ্যানিউলমেন্ট পরবর্তীকালে দেখতে পাবো। যদিও সেটা 7-এর পর থেকে আরও রিভলিউশনারি অ্যাক্টিভিটি সেটাকে কনস্ট্যান্ট রেখেছিল। যাই হোক, এই 1905-06 অবধি ফেজটা, এবং যবে থেকে সুরাট স্প্লিট হয়ে গেল মানে 1907 থেকে 1917 বা আপ টু 16-17, যতদিন না 16 মানে অম্বিকাচরণ মজুমদারের সভাপতিত্বে যখন লখনৌতে সেশন হচ্ছে, যতদিন না অবধি এক্সট্রিমিস্ট আর মডারেট আবার কনসিলিয়েশন হচ্ছে, কনসিলিয়েটরি অ্যাপ্রোচে আসছে, ততদিন অবধি কিন্তু তারা আবার একটা ইনঅ্যাক্টিভ ফেজে কাটিয়েছিল। সেটাকে আমরা একটা ইনঅ্যাক্টিভ ফ্ল্যাসিড ফেজই বলতে পারি। এবার হচ্ছে গিয়ে 1917-র ফেজ। 1917 সালে মেনলি 16-17 সালে এই যে হোম রুল মুভমেন্ট বা 15 থেকে শুরু, 15, 16, 17, 18, এই যে হোম রুল মুভমেন্টটা তার যে চরম অবস্থায় ছিল, এবং যদিও তাদের কংগ্রেসের প্রচ্ছন্ন সমর্থন ছিল কিন্তু তারা জাতীয় কংগ্রেসের ব্যানারের নিচে কাজ করেনি, তারা জাতীয় কংগ্রেসের স্ট্যাম্পের নিচে কাজ করেনি, তারা নিজস্ব অর্গানাইজেশন বানিয়ে কাজ করেছিল। এবং এই হোম রুল মুভমেন্টটা এতটা মাস অ্যাওয়ারনেস ক্রিয়েট করেছিল যে এই পিরিয়ডটাকে, মানে এই হোম রুল আন্দোলনের পিরিয়ডটাকে, মানে আমরা যদি ধরি 1915 থেকে 1917-18 এই সময়টা, 1915 থেকে 17-18 এই সময়টাকে গান্ধিয়ান ফেজ আর কংগ্রেসের ইনঅ্যাক্টিভ ফেজ, এই দুটোর মধ্যে কানেক্টিং ফেজ বলা হচ্ছে বা যোগসূত্র বলা হচ্ছে।
বলা হচ্ছে হোম রুল মুভমেন্ট সেই জনসচেতনতা, মানে জনমানসের মধ্যে সেই রাজনৈতিক সচেতনতা বা রাজনৈতিক শিক্ষা জাগ্রত করেছিল, যার জন্য তারা গান্ধীর যে মহাত্মা গান্ধীর যে অহিংস অসহযোগ আন্দোলন, তার জন্য তাদেরকে প্রস্তুত করে দিয়েছিল। এটা ছিল তার মেইন সিগনিফিকেন্স, এবং এটাই ছিল হোম রুল মুভমেন্টের স্পেশাল গেইন। এবং তাছাড়াও হোম রুল মুভমেন্ট 1917 মন্টেগু ডিক্লারেশন নিয়ে এসেছিল একদম ভিভিডলি, এবং তিলক আর অ্যানি বেসান্তের দুজনের এফেক্টে যে কংগ্রেসের মধ্যে মডারেট আর এক্সট্রিমিস্টদের মধ্যে কি রিউনিয়ন সাকসেসফুল হয়েছিল, এবং তার ফলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এতদিন যে একটা শূন্যতা বোধ করছিল, সেই শূন্যতা মিটে গিয়ে কিন্তু আবার আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল স্ট্রাগলের জন্য, ভারতীয় জাতীয় আন্দোলনের জন্য সবচেয়ে সিগনিফিকেন্ট ইনস্ট্রুমেন্ট হিসাবে আবার পরিগণিত হয় বা আবার উঠে আসে। আর হচ্ছে কি, তারা মেনলি মন্টেগু চেমসফোর্ড রিফর্মস দিয়েছিল আর আগা স্টেটমেন্ট দিয়েছিল মন্টেগুর। তো এই ছিল পজিটিভ গেইনস অফ হোম রুল মুভমেন্ট। এবার আমরা যদি লখনৌ সেশন আসি 1916, যেটির প্রেসিডেন্টশিপ ছিলেন অম্বিকাচরণ মজুমদার। এই লখনৌ সেশনে কি হয়েছিল? আমি যেরকম বলেছিলাম 3টে সেশন ইম্পর্টেন্ট, 1905-6-7। 1905-এ বেনারস সেশন জিকে গোখেলের প্রেসিডেন্টশিপে, 1906 কলকাতা সেশন দাদাভাই নওরোজির প্রেসিডেন্টশিপে, 1907 সুরাট সেশন রাসবিহারী ঘোষের প্রেসিডেন্টশিপে। তাহলে এই 3টে সেশন যেরকম ইম্পর্টেন্ট ছিল, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট আমরা বলতে পারি এই লখনৌ সেশন 1916। এমন কিছু উল্লেখযোগ্য ঘটনা এই লখনৌ সেশনে ঘটেছে যেটা ভারতবর্ষের ভবিষ্যৎ স্বাধীনতার ইতিহাসে একদম মানে একটা রিমার্কেবল ইমপ্রিন্ট ফেলে গেছে। সেই ঘটনাগুলো কি, 1916 সালে বালগঙ্গাধর তিলক আর অ্যানি বেসান্তের চেষ্টায় আবার মডারেট আর এক্সট্রিমিস্টদের মধ্যে একটা কনসিলিয়েটরি অ্যাপ্রোচ দেখা যায়, তাদের মধ্যে আবার একটা প্যাক্ট হয় যে মডারেট আর এক্সট্রিমিস্ট আবার একসঙ্গে আছে। আর যেটা হয়, লখনৌ প্যাক্ট হয় 1916 সালে জাতীয় কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে, যেটা প্রচণ্ড সিগনিফিকেন্ট। মুসলিম লীগ কেন প্যাক্ট করে, কী কারণে প্যাক্ট করে? মুসলিম লীগের কেন প্যাক্ট করবে মুসলিম লীগ? 1906 সালে 5ই ডিসেম্বর বা 1906 সালে যারা পপটাপ হলো অ্যান্টি কংগ্রেস অ্যাসোসিয়েশন হিসাবে বা অ্যান্টি কংগ্রেস অর্গানাইজেশন হিসাবে, যাদের প্রোপাগেট করা হলো ব্রিটিশদের দ্বারা শুধুমাত্র অ্যান্টি কংগ্রেস সেন্টিমেন্ট জাগ্রত করার জন্য, মুসলিম ইন্টেলিজেন্সিয়া থেকে কংগ্রেসের থেকে দূরে সরিয়ে রাখার জন্য, কি এমন হলো যে মুসলিম লীগ এসে 1916-তে আবার কংগ্রেসের সাথে প্যাক্ট আপ হচ্ছে? কি হলোটা এই, মুসলিম লীগ বুঝতে পারলো যে তাদের ইউজ করা হয়েছে। কেন? 1911 সালে বেঙ্গল পার্টিশন অ্যালিউনমেন্ট, বঙ্গভঙ্গ যখন রদ করা হচ্ছে, তাদের মন ভেঙে গেল। তাদের যে মুসলিম প্রভিন্সের স্বপ্ন দেখানো হয়েছিল সেটা তারা পেল না, মুসলিম মেজরিটি প্রভিন্স। নাম্বার 2, 1912 সালে টার্কির সাথে বালখান এবং ইতালির একটা যুদ্ধ চলছিল, এবং টার্কির যিনি শাসক ছিলেন, যে খলিফা, তাকেই বলা হতো মুসলিমদের পলিটিকো এবং রিলিজিয়াস লিডার। তিনি সব কিছু নিয়ন্ত্রণ করতেন, ধর্মীয় এবং রাজনৈতিক সব মুসলিম কান্ট্রির সব মুসলিমদের তিনি ছিলেন সর্বেসর্বা। সেই খলিফাকে সাহায্য করার জন্য যখন ইংল্যান্ডকে ব্রিটিশকে আবেদন করা হয়েছিল বালখান এবং ইতালির যুদ্ধের বিরুদ্ধে, তখন ব্রিটিশ সেটাকে পুরোপুরি ডিরেক্ট রিফিউজ করে দেয়। সেটা ছিল মুসলিমদের অসন্তোষের কারণ। তৃতীয়, তারা আলিগড়ে ইউনিভার্সিটি ফাউন্ড করতে চেয়েছিল, মুসলিম ইউনিভার্সিটি, এবং তার অ্যাফিলিয়েশনে সারা দেশে আলিগড় ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশনে অনেক ইউনিভার্সিটি কলেজ তারা ফর্ম আপ করতে চেয়েছিল, সেটা ব্রিটিশরা রিফিউজ করে দেয়। 4th, মৌলানা আজাদ ডিউরিং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের সময় আল হিলাল, মোহাম্মদ আলীর কমরেড, এই নিউজ পেপারগুলো পাবলিশ করত। সেই নিউজ পেপারগুলোকে ব্যান করা হয়েছিল। আল হিলাল, মোহাম্মদ আলীর কমরেড এবং হসরত মোহানি, আলী ব্রাদার্স, সৈকত আলী, মোহাম্মদ আলী এবং মৌলানা আবুল কালাম আজাদকে কিন্তু জেলে পাঠানো হয়েছিল। সেটা মুসলিম ইয়ংদের মধ্যে চরম রিসেন্টমেন্টের সৃষ্টি করে, এবং তাই জন্য মুসলিম লীগের ইয়ং এলিমেন্টরা বিশেষত 1912 সালে কলকাতায় একটি সেশনে
জড়ো হয় এবং তারা বলে যারা হোম রুল চাইছে, যেসব পার্টি চাইছে তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই, যতক্ষণ না তারা কোনো মুসলিম অ্যান্টি কিছু কাজ করছে। এবং এই জায়গাটা থেকে কিন্তু লখনৌ প্যাক্টের জায়গাটা সুবিস্তৃত হয় এবং 1916 সালে যেটা পরিণত রূপ পায়, 1916 সালে মুসলিমরা জাতীয় কংগ্রেসের সাথে জুড়ে লখনৌ প্যাক্ট সৃষ্টি করে। ফলে ব্রিটিশের এবার যে রিপ্রেশন, কনসিলিয়েশন অ্যান্ড সাপ্রেশন থিওরি কোথায় যেন ভাটা পড়ে যায়, কোথায় যেন ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে কিছুক্ষণের জন্য হলেও ভাটা পড়ে, সেই ডিপ্লোম্যাটিক চালে ভাটা পড়ে। এবং এই সময়টা থেকে ন্যাশনালিস্ট স্ট্রাগলে কংগ্রেস আর মুসলিম লীগকে একত্রে একটি ইউনাইটেড ফোর্স হিসাবে বা একটা ইউনাইটেড জায়গা হিসাবে ভাবা হয়। কিন্তু সেখানেও একটা কিন্তু আছে। সেখানে কিন্তুটা এরকম যে সত্যিই কি কংগ্রেস আর মুসলিম লীগকে যদিও ভাবা হচ্ছে বাইরে থেকে, সত্যিই কি সেই জিনিসটা হয়েছিল? না, হয়নি। এটা আমরা একদম মানে উইদাউট এনি অ্যাম্বিগুইটি আমরা বলতে পারি যে না, হয়নি। কেন হয়নি? কংগ্রেস আর মুসলিম লীগ কাছাকাছি এলো ঠিকই, কিন্তু কি শর্তে এলো? কংগ্রেস প্রথমেই সেপারেট ইলেকটোরেট সিস্টেম, যেটা 1909 মর্লে মিন্টো রিফর্মসে আনা হয়েছিল, সেটাতে স্বীকৃতি দিল। ফার্স্ট অফিসিয়াল স্ট্যাম্প বাই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, which is going to be the most prominent organization in future scenario, in our future Indian political history. তারা প্রথম অফিসিয়াল স্ট্যাম্প দিয়েছিল সেপারেট ইলেকটোরেট সিস্টেমে ইন লখনৌ সেশন, which is the most significant and remarkable incident happened during this Lucknow session. কি হলো? তারা মেনে নিল মর্লে মিন্টো রিফর্মসের সেপারেট ইলেকটোরেট সিস্টেম, মেনে নিল, কারণ তারা মুসলিম সেকশনটাকে অ্যালাই করতে চাইলো, তারা মুসলিম সেকশনটাকে প্যাসিফাই করতে চাইলো, খেপাতে চাইলো না। কিন্তু এটাই ছিল সবচেয়ে বড় একটা ঘটনা। এবং তারা বলল আমরা জয়েন্ট ইলেকটোরেট তখনই যাব, সেটার জন্য বলছি আমরা, এবং তারা এই হিসাবে সম্মত হলো যে তারা একটা জয়েন্ট কনস্টিটিউশনাল ডিম্যান্ড রাখবে ব্রিটিশের জন্য। সেই জয়েন্ট কনস্টিটিউশনাল ডিম্যান্ডটা কী হবে? খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব সেলফ গভর্নমেন্ট ভারতকে দিতে হবে, স্বরাজ ভারতকে দিতে হবে। সেকেন্ড হচ্ছে সেন্ট্রাল অ্যাসেম্বলি এবং প্রভিন্সিয়াল লেভেল অফ অ্যাসেম্বলি, মানে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যান্ড প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলিকে যতটা সম্ভব এক্সপ্যান্ড করতে হবে, বিস্তৃত করতে হবে, এবং সেখানে ইলেক্টেড মেজরিটিকে আনতে হবে। ইলেক্টেড মেজরিটি মানে যারা নির্বাচিত হয়ে আসছে, অফিসিয়াল মেজরিটি নয়, নন অফিসিয়াল ইলেক্টেড মেজরিটি আনতে হবে। এবং লেজিসলেটিভ কাউন্সিলের টার্ম 5 বছর করতে হবে, 5 years মিনিমাম। এই যে রিফর্মসগুলো, এইগুলো নিয়ে আমি ডিটেল ভিডিও বানাবো এবং সেখানে আমি একদম 1773 রেগুলেটিং অ্যাক্ট থেকে আপ টু 1947 ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অব্দি কভার আপ করবো এবং সেখানে ডিটেইলস সব কিছু বলবো, কোথা থেকে কিভাবে কি এসছে। আরেকটা বলা হলো যে স্যালারি, সেক্রেটারি অফ স্টেট যে স্যালারি পায়, সেই স্যালারি কিন্তু ভারতীয় কোষাগার থেকে দেওয়া যাবে না। আরেকটা দাবি তারা জয়েন্ট কনস্টিটিউশনাল ডিমান্ডের মধ্যে রাখলো যে ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিল, যেখানে শুধুমাত্র সত্যেন্দ্র প্রসাদ সিনহা একজন ভারতীয়কে আগেরবার নিয়োগ করা হয়েছিল, এখানে অন্তত অর্ধেক সংখ্যক ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার হবে অর্ধেক সংখ্যক ভারতীয়। এইগুলো ছিল তাদের জয়েন্ট কনস্টিটিউশনাল ডিমান্ডস। এবং তারা মুসলিম লীগের সাথে এই হিসাবে সম্মত হয়েছিল যে লেজিসলেটিভ কাউন্সিল বা অ্যাসেম্বলিতে যে রিপ্রেজেন্টেশন তাদের দেওয়া হবে সেপারেট ইলেকটোরেটের মাধ্যমে, সেটা অবশ্যই তাদের প্রপোর্শন, তাদের জনসংখ্যার প্রপোর্শন ডিপেন্ডেন্ট, তাদের জন্য সিট অ্যালোকেট করা হবে। এরকম নয় যে মর্লে মিন্টো রিফর্মসে যেরকমভাবে সিট অ্যালোকেশন হয়েছে মানে একটা ইমপ্র্যাকটিক্যাল ওয়েতে, সেরকমভাবে নয়। সেটাই মুসলিম লীগ কিন্তু সম্মত হলো।
এবার এটাই বলার যে এর ফলে কিন্তু মুসলিম লীগ এবং কংগ্রেস দুটো সেপারেট পলিটিক্যাল এন্টিটি হিসাবে প্রাধান্য পেল, উঠে আসলো। তারা গেল কংগ্রেসের সাথে। এখন যেরকম দুটো বৈদেশিক রাষ্ট্রের সাথে সমঝোতা হয়, ট্যাক্স এগ্রিমেন্ট হয়, বাইলেটারাল ট্রেড এগ্রিমেন্ট হয়, সেরকম তাদের মধ্যে এগ্রিমেন্ট হলো। কিন্তু তারা এটা বললো না যে আমরা সংহতি নিয়ে কাজ করব, আমরা এক হয়ে যাব, সেরকম না। তাদের এগ্রিমেন্ট হলো ডিপেন্ড অন সাম কন্ডিশনস, এবং তারা দুজনেই দুটো সেপারেট পলিটিক্যাল এন্টিটি হিসাবে তখন থেকে উঠে আসলো। এবং এটাকেই বলা হয়, এই যে সেপারেট ইলেক্টোরেটকে যে আইএনসি অ্যাফার্ম করছে, অফিসিয়াল স্ট্যাম্প দিচ্ছে, এটাকেই বলা হচ্ছে, এটা কিন্তু প্রশ্নে আসে এবং কনসেপচুয়াল কোশ্চেন, যে টু নেশন থিওরি প্রথম বলা হয় কোথা থেকে রুট পেয়েছে, সেটা হচ্ছে এই লখনৌ প্যাক্ট, এবং এটাই এখানেই এর সিগনিফিকেন্স। এবং তারপর বলা হয়, তাহলে এই ছিল লখনৌ প্যাক্টের সিগনিফিকেন্স। তারপরে হচ্ছে মন্টেগু স্টেটমেন্ট কী ছিল 1917 সালে, যখন জুন 1917-তে আনি বেসান্তকে গ্রেপ্তার করে মন্টেগু বুঝতে পারলো যে এর ব্যাপ্তি কতটা, এর বিস্তৃতি কতটা, এবং তার স্টেটমেন্ট আমি আগের ভিডিওতে বলেছি তিনি কি স্টেটমেন্ট দিয়েছিলেন। তারপরে তিনি অগাস্ট ডিক্লারেশন 1917 নিয়ে আসলেন মন্টেগু, এবং সেটা তিনি ব্রিটিশ হাউস অফ কমন্সে প্রথম বললেন আগস্ট 20, 1917 সালে। 1917 তার অগাস্ট স্টেটমেন্ট আসলো, এবং সেখানে তিনি বললেন যে অ্যাসেম্বলিতে ইন্ডিয়ানদের পার্টিসিপেশন, লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে ইন্ডিয়ানদের কাউন্সিলে তাদের পার্টিসিপেশন বাড়ানো হবে, তাদের অংশগ্রহণ, ভারতীয়দের অংশগ্রহণ বাড়ানো হবে, এবং এটা অনস্বীকার্য যে প্রত্যেকটি উচ্চ পদ থেকে নিম্ন পদে এখন ভারতীয়রা আসীন হয়েছে, এবং ভারতীয়দের সংখ্যা ক্রমশ বাড়ছে, এবং এটি খুবই অবশ্যম্ভাবী যে ভারতীয়দের আস্তে আস্তে কি স্বশাসনের দিকে এগিয়ে দেওয়া হবে, এবং এটিও বললেন যে একটি ভবিষ্যতে একটি রেসপন্সিবল গভর্নমেন্ট এখানে বসানো হবে। রেসপন্সিবল গভর্নমেন্ট এই যে তারা শুধু ব্রিটিশ হাউস অফ পিপল বা ব্রিটিশের পার্লামেন্টের কাছে রেসপন্সিবল হবে না, তারা রেসপন্সিবল হবে ভারতবর্ষে ইলেক্টেড লেজিসলেটার্সদের কাছেও বা ভারতবর্ষের লেজিসলেটিভের কাছেও। ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু মডেল স্টেটমেন্টে বলা হলো। এবং এটিও তিনি সমানভাবে বললেন যে ব্রিটিশদের এখনই কোনো ইন্টেনশন নেই যে ক্ষমতার হস্তান্তরিত করবে, তারা আস্তে আস্তে ইলেক্টেড লেজিসলেচারের কাছে হস্তান্তরিত করবে, তারা যখন বুঝবে তখন আস্তে আস্তে সেই হস্তান্তরিতটা করবে। এবং এই জায়গাটা থেকেই যে ইলেক্টেড মেজরিটিকে হস্তান্তরিত করা হবে না, এই জায়গাটা থেকেই কিন্তু আস্তে আস্তে আমরা ভবিষ্যতে কি দেখব, 1900 যখন সাইমন কমিশন রিপোর্ট আসছে, বা তারপর যখন 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আসছে, তখন আমরা কিন্তু দেখতে পাবো ডায়ার্কি আসছে। ডায়ার্কি কিন্তু চলে আসছে এই সময় থেকে, 1919 থেকে, এবং এই সময় থেকেই কিন্তু ডায়ার্কি কনসেপ্টটা কিন্তু প্রোপাগেট করা হচ্ছে। যখন তিনি বললেন যে এটা মানে এই না যে ইলেক্টেড যারা আছেন ভারতীয় সেই রিপ্রেজেন্টেটিভকে এখনই প্রিডমিনেন্টলি পাওয়ার ট্রান্সফার করা হবে, এটা মানে এই না। এবং এই জায়গাটা থেকে কিন্তু গভর্নর জেনারেলের ক্ষমতা আরও বাড়ছে, এবং সেখানে কিন্তু ডায়ার্কি উঠে আসছে, এবং মেইন জায়গাগুলোকে কিন্তু বলা হচ্ছে যে গভর্নমেন্ট জেনারেল ইচ্ছা করলে সেখানে ভেটো লাগাতে পারবে, সেই জায়গাগুলোকে অ্যালুফ করে দিতে পারবে এবং নিজের কন্ট্রোলে রাখতে পারবে। তাহলে আবার গল্পচ্ছলে আমরা পরের ভিডিওতে আমাদের দেখা হচ্ছে। এখানে আমরা পার্ট 2 শেষ করছি, এরপরে আমরা স্পেকট্রামের চ্যাপ্টার 15 নিয়ে আসবো। একই সিরিজ অনুযায়ী দেখতে থাকুন গল্পচ্ছলে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।